চাকরির সন্ধানে দিল্লি যাচ্ছিল ছেলেটি। ট্রেনের টিটি মেয়েটি যা করল তা দেখে মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, সেদিন ভোর 4টে বেজেছিল। বিহারের সোনপুর স্টেশনে ঠান্ডা বাতাস বইছিল এবং প্ল্যাটফর্মে ধীরে ধীরে মানুষের ভিড় বাড়ছিল। আর সেই ভিড়ের মধ্যে এক দরিদ্র ছেলে নিজের কাঁধে একটি ছেঁড়া ব্যাগ ঝুলিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। তার নাম ছিল রাহুল মিশ্রা। বয়স খুব বেশি নয়, প্রায় 25 বছর, কিন্তু চেহারায় সংগ্রামের ছাপ বয়সের তুলনায় অনেক বেশি গভীর ছিল। রাহুল আজ দিল্লি যাচ্ছিল চাকরির সন্ধানে। এটি তার প্রথম শহর ছিল না যেখানে সে ভাগ্য পরীক্ষা করতে যাচ্ছিল। এর আগে সে পাটনা, লখনউ এবং কানপুর দেখেছে। সব জায়গায় একই গল্প: ইন্টারভিউ, আশা এবং তারপর নিঃশব্দ প্রত্যাখ্যান। এবার দিল্লিই ছিল শেষ ভরসা। ঘরে বৃদ্ধ বাবা, অসুস্থ মা আর ছোট ভাইয়ের পড়াশোনা সবকিছুই তার আয়ের ওপর টিকেছিল, যা এখনও পর্যন্ত আসেইনি। তার পকেটে সব মিলিয়ে ৩৫০ টাকা ছিল। টিকিট? হ্যাঁ, অর্ধেক অসম্পূর্ণ। সে জেনারেল টিকিট কেটেছিল এই ভেবে যে ট্রেনে কোনোভাবে টিটির সঙ্গে কথা বলে নেবে। নিয়ম ভাঙা তার পছন্দ ছিল না, কিন্তু পেটের দায় কখনো কখনো বিবেকের চেয়েও ভারী হয়ে যায়। ট্রেন এলো, দীর্ঘ, ভারী এবং প্রচণ্ড শব্দ করে। রাহুল জেনারেল বগিতে উঠল। ভিড়ের সঙ্গে যুদ্ধ করে কোনোভাবে দাঁড়িয়ে থাকল। ট্রেন চলতে শুরু করল। জানালার বাইরে অন্ধকার পেছনে ছুটতে লাগল এবং রাহুলের ভেতরে নানা প্রশ্ন দৌড়াতে লাগল। দিল্লিও কি বাকি শহরগুলোর মতোই হবে? এবারও কি খালি হাতে ফিরতে হবে? প্রায় 1 ঘণ্টা পর যখন ট্রেন গতি বাড়িয়েছিল, রাহুল দেখল একজন টিটি বগিতে প্রবেশ করছেন। টিটি, কিন্তু ইনি কোনো সাধারণ টিটি ছিলেন না। কালো ইউনিফর্মে, চুলগুলো পরিপাটি করে বাঁধা, কাঁধে ব্যাগ এবং চোখে এক অদ্ভুত গম্ভীর শান্তি। বয়স প্রায় 22 বছর। চেহারা কঠোর নয়, কিন্তু চোখে পরিষ্কার আত্মবিশ্বাস। তার নাম ছিল অনন্যা বার্মা। অনন্যা রেলওয়েতে নতুন ছিলেন না, কিন্তু আজকের ডিউটি তার জন্যেও সহজ ছিল না। তিনি নিয়ম জানতেন, মানতেন এবং পালনও করতেন। তার কাছে চাকরি শুধু উপার্জনের মাধ্যম নয়, ছিল এক দায়িত্ব। তাকে শেখানো হয়েছিল রুল ইজ রুল, নিয়মই নিয়ম। তিনি টিকিট চেক করতে করতে এগিয়ে আসছিলেন। প্রত্যেক যাত্রীর নজর তার ওপর পড়ছিল এবং পরে নিচু হয়ে যাচ্ছিল। রাহুলের বুক ধরফর করতে লাগল। তার হাত ঘামে ভিজে গেল। এখন কি হবে? ধরা পড়লে জরিমানা, আর যদি নামিয়ে দেয়? অনন্যা তার সামনে থামলেন। টিকিট দেখান। গলা শান্ত ছিল, কিন্তু সরাসরি। রাহুল পকেট থেকে জেনারেল টিকিট বের করে চুপচাপ এগিয়ে দিল। অনন্যা টিকিট দেখলেন, তারপর রাহুলের দিকে তাকালেন। আপনার সিট তো এটি নয় ম্যাডাম, রাহুল ধীরে ধীরে বলল। অনন্যা এক মুহূর্ত থেমে আবার জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন? দিল্লি। তিনি মেশিনে কিছু ডেটা ইনপুট করলেন, তারপর বললেন, এটি এক্সপ্রেস ট্রেন, কনফার্ম একিট ছাড়া ভ্রমণ করা নিয়মের বিরুদ্ধে। রাহুল মাথা নিচু করে নিল। আমি জানি ম্যাডাম, কিন্তু নিরুপায় ছিলাম। অনন্যা প্রথমবারের মতো তার চোখের দিকে তাকালেন। ক্লান্ত চোখ, কিন্তু তাতে কোনো মিথ্যা ছিল না। অসহায়ত্ব সবারই থাকে, কিন্তু নিয়ম সবার জন্য এক। রাহুল কিছু বলতে চাইল, কিন্তু শব্দ গলায় আটকে গেল। সে জানত এবার জরিমানা নিশ্চিত, হয়তো ট্রেন থেকে নামিয়ে দেওয়াও হতে পারে। জরিমানা দিতে হবে, অনন্যা বললেন। রাহুল পকেট হাতড়াল। তার হাত কেঁপে উঠল। আমার কাছে পুরো টাকা নেই, সে সত্যিটাই বলল। অনন্যা লক্ষ্য করলেন, কত আছে? ৩৫০। অনন্যা চুপ হয়ে গেলেন। নিয়ম অনুযায়ী অঙ্কটা বেশি ছিল। বগির কিছু মানুষ তাকিয়ে দেখছিল। কারোর চোখে সহানুভূতি, কারোর চোখে মজা। রাহুলের মনে হলো এবার সব শেষ, দিল্লির স্বপ্ন হয়তো এখানেই নেমে যাবে। কিন্তু অনন্যা হঠাৎ মেশিন বন্ধ করে দিলেন। আপনি কি চাকরির জন্য যাচ্ছেন? তিনি জিজ্ঞেস করলেন। রাহুল চমকে উঠল। জি হ্যাঁ। কি ধরনের চাকরি? যে কোনো, শুধু কাজ চাই। অনন্যা এক দীর্ঘশ্বাস ফেললেন। এই শ্বাস শুধু ক্লান্তির ছিল না, এটি নিয়ম এবং মানবতার মাঝে দাঁড়িয়ে থাকা এক তরুণীর দীর্ঘশ্বাস ছিল। তিনি চারদিকে তাকালেন, তারপর রাহুলকে নিচু স্বরে বললেন, আপনি এখন সিটে বসুন, আমি পরে আসছি। রাহুলের বিশ্বাসই হচ্ছিল না। জি, বললাম তো, বসুন। গলা এখনও শান্ত ছিল। রাহুল আর কিছু জিজ্ঞেস করল না, স্রেফ পাশের খালি সিটে বসে পড়ল। অনন্যা এগিয়ে গেলেন, কিন্তু তার পদক্ষেপে এখন আর আগের মতো কঠোরতা ছিল না। রাহুলের শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হল। সে বুঝতে পারছিল না এটি স্বস্তি নাকি বড় কোনো বিপদের আগের শান্তি। ট্রেন এগোতে লাগল, স্টেশন পেছনে পড়ে থাকল। রাহুল আন্দাজও করতে পারেনি যে আজ ট্রেনের এই সফরে একজন টিটির নেওয়া এই ছোট সিদ্ধান্তটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। কারণ এটি শুধু একটি টিকিটের গল্প ছিল না, এটি ছিল ভাগ্যের পরবর্তী বাঁকের শুরু। আর সেই বাঁকটি খুব বেশি দূরে ছিল না। যাই হোক বন্ধুরা, ট্রেন এখন পূর্ণ গতিতে। সোনপুর অনেক পেছনে ফেলে এসেছে।
এবং জানালার বাইরে উদীয়মান সূর্যের হালকা আলো বগির ভেতরে ছড়িয়ে পড়ছে। রাহুল সিটে বসেছিল, কিন্তু তার মন অস্থির ছিল, ভীত ও বিভ্রান্ত। তার বারবার মনে হচ্ছিল অনন্যা এখনই ফিরে আসবেন, মেশিন চালু করবেন এবং বলবেন, উঠুন, জরিমানা দিন, অথবা পরে স্টেশনে নেমে যান। কিন্তু এমন কিছুই হল না। অনন্যা পুরো বগিতে টিকিট চেক করতে থাকলেন। তিনি প্রত্যেক যাত্রীর সঙ্গে সেই কঠোর কিন্তু ভদ্রভাবেই কথা বলছিলেন। রাহুল দূর থেকে তাকে দেখছিল, তার হাঁটার ভঙ্গি, প্রতিটি কথায় শৃঙ্খলা। যদি উনি এতই কঠোর হন, তাহলে আমাকে কেন ছেড়ে দিলেন? প্রায় আধা ঘন্টা পর অনন্যা আবার সেই সিটের কাছে এলেন, এবার একা। আপনার নাম? তিনি জিজ্ঞেস করলেন। রাহুল সোজা হয়ে বসল। রাহুল মিশ্র। বাড়ি কোথায়? বিহারের সিওয়ানের কাছে, একটি ছোট গ্রাম। অনন্যা কিছু নোট করলেন, তারপর বললেন, দিল্লিতে কার কাছে যাচ্ছেন? কালো কাছে না। রাহুল কোনো দ্বিধা ছাড়াই সত্যি বলল, শুধু শুনেছি সেখানে কাজ পাওয়া যায়। অনন্যা প্রথমবারের মতো তার ব্যাগটি খেয়াল করলেন, পুরনো, অনেক জায়গায় সেলাই করা। পড়াশোনা? বিয়ে করেছি, কিন্তু নম্বর খুব একটা ভালো ছিল না। অনন্যা মাথা নাড়লেন। এটি কোনো ইন্টারভিউ ছিল না, কিন্তু প্রশ্নে আগ্রহ ছিল। আপনি জানেন, আমি চাইলে এখনও জরিমানা করতে পারি। রাহুলের আঙুলগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে গেল। জি, আমি জানি। তা সত্ত্বেও আপনি মিথ্যা বলেননি, তিনি সরাসরি বললেন। রাহুল নিচু স্বরে জবাব দিল, মিথ্যা বলেও বা কি হতো ম্যাডাম, নামতেই হতো। অনন্যা কয়েক সেকেন্ড চুপ থাকলেন। ট্রেনের শব্দ সেই নিস্তব্ধতা পূরণ করছিল। তারপর তিনি বললেন, রেলওয়ের নিয়ম আমাদের কঠোর হতে শেখায়, কিন্তু মানুষ হতে ভুলতে শেখায় না। এই বাক্যটি রাহুলের কান দিয়ে নয়, সরাসরি হৃদয়ে প্রবেশ করল। আমি আপনার টিকিট এখন আপগ্রেড করতে পারবো না, অনন্যা বললেন, কিন্তু আপনাকে দিল্লি পর্যন্ত যেতে দেব। রাহুলের চোখ ভিজে এলো। ম্যাডাম, আমি ধন্যবাদ পরে দিও, তিনি মাঝপথে থামিয়ে দিলেন। আগে এটা বলো, যদি দিল্লিতে কাজ না পাও? রাহুল না ভেবেই বলল, তাহলে আবার চেষ্টা করব, হার মানার অধিকার আমার নেই। অনন্যা তার দিকে তাকালেন। এবার তার চোখে অফিসার নয়, একজন মানুষ ছিল। আমার ডিউটি এখনো শেষ হয়নি, তিনি বললেন, কিন্তু যদি কেউ আপনাকে প্রশ্ন করে, তবে আমার নাম বলে দেবেন। নাম অনন্যা বার্মা। রাহুল নামটা বিড়বিড় করে বলল, যেন স্মৃতিতে গেঁথে রাখতে চায়। অনন্যা এগিয়ে গেলেন, কিন্তু রাহুলের ভেতরে কিছু একটা স্থির হয়ে গেল। তার মনে হচ্ছিল এই সফর এখন আর শুধু দিল্লি পর্যন্ত সীমাবদ্ধ নেই, এটি কোনো অজানা বিশ্বাসের দিকে এগিয়ে যাচ্ছে। দুপুর নাগাদ ট্রেন অনেকগুলো স্টেশন পার করল। রাহুল প্রথমবারের মতো শান্তিতে খাবার খেল, যা তার মা বাড়ি থেকে বেঁধে দিয়েছিলেন। প্রতিটা গ্রাসের সঙ্গে তার মনে হচ্ছিল আজ কেউ তাকে দেখছে। সন্ধ্যা ঘনিয়ে এলো। অনন্যার ডিউটি প্রায় শেষ হতে চলেছিল। তিনি আবার রাহুলের কাছে এলেন। দিল্লি আসতে এখনও বেশ সময় আছে, তিনি বললেন। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। রাহুল সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি কি রোজ এমন সিদ্ধান্ত নেন? অনন্যা হালকা হাসলেন। না, তিনি বললেন, কিন্তু কিছু চেহারা প্রতিদিন দেখা যায় না। রাহুল কিছু বলতে পারল না। অনন্যা ঘুরলেন এবং হাঁটতে শুরু করলেন, কিন্তু দু পায়ে এগিয়ে থেমে গিয়ে বললেন, রাহুল, দিল্লি শুধু চাকরি বদলায় না, মানুষকেও বদলে দেয়। তারপর তিনি চলে গেলেন। রাহুল অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে থাকল। তার প্রথমবারের মতো মনে হল, হয়তো তার জীবনে শর্তহীন বিশ্বাস করার মতো কেউ আসতে পারে। কিন্তু সে জানত না যে এই সফর শুধু বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কারণ দিল্লি পৌঁছানোর আগে আরও একটি বাঁক বাকি ছিল। এমন এক বাঁক যেখানে অনন্যাকেও নিজের নিয়মের চেয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে হতো। যাই হোক বন্ধুরা, এখন রাত হয়ে গেছে এবং ট্রেন অন্ধকার চিড়ে এগিয়ে চলেছে। বগির আলো ঝাপসা হয়ে এসেছে। বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে পড়েছেন, কিন্তু রাহুলের চোখে ঘুম ছিল না। অনন্যার কথাগুলো তার মাথায় বারবার বাজছিল। দিল্লি মানুষকে বদলে দেয়। সে ভাবছিল, সে কি বদলাতে পারবে নাকি ভেঙে পড়বে। রাত প্রায় 10টা নাগাদ ট্রেন একটি বড় জংশনে থামল। হঠাৎ বগিতে হইচই শুরু হলো। কিছু মানুষ উঠল, কিছু নামল। সেই ভিড়ের সঙ্গে 2জন আরপিএফ জওয়ান ভেতরে ঢুকলেন। তাদের চেহারায় কঠোরতা, তীক্ষ্ণ নজর। টিকিট চেক হবে, একজন জওয়ানের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। রাহুলের বুক ধরফর করতে লাগল। তার হাত নিজে থেকেই ব্যাগের জিপের দিকে চলে গেল, যেন সে টিকিট খুঁজছে, যদিও সে জানত সেখানে কিছুই নেই। একে একে যাত্রীদের কাছে টিকিট চাওয়া হতে লাগল। রাহুলের পালা এগিয়ে আসছিল। এখন কি হবে? সে মনে মনে ভাবল, অনন্যার নাম নেব নাকি চুপ থাকব। তখনই একজন জওয়ান কঠোর সুরে বললেন, এই,
তোমার টিকিট? রাহুল সাহস সঞ্চয় করল। জি, আমার কাছে কনফার্ম টিকিট নেই। জওয়ানের কপালে ভাঁজ পড়ল। তাহলে এখানে কি করছো? বগির কিছু মানুষ জেগে উঠে রাহুলের দিকে তাকাতে লাগল। আমি চাকরির সন্ধানে দিল্লি যাচ্ছি। রাহুল সত্যি কথাটি বলল। জওয়ান হেসে উঠলেন। চাকরি সবাই খোঁজে, কিন্তু বিনা টিকিটে ভ্রমণের অনুমতি নেই। তিনি তাকে উঠে দাঁড়ানোর ইঙ্গিত করতে যাবেন, ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। থামুন। অনন্যা। তিনি ইউনিফর্মে ছিলেন না, কিন্তু পরিচয় গোপন ছিল না। তিনি নিজের আইডি কার্ড এগিয়ে দিলেন। এই যাত্রী আমার দায়িত্বে আছেন, তিনি পরিষ্কার ও শীতল স্বরে বললেন। আরপিএফ জওয়ান তাকে ওপর নিচ দেখলেন। ম্যাডাম, নিয়ম সবার জন্য সমান। অনন্যার গলায় এখন আর কোমলতা ছিল না, আর নিয়মের মাঝে মানবিক বিবেচনারও জায়গা থাকে। বগিতে পিনপতন নীরবতা নেমে এলো। এই ছেলেটি প্রথমবার দিল্লি যাচ্ছে, অনন্যা বললেন। ওর কাছে সীমিত টাকা আছে, কিন্তু উদ্দেশ্য সৎ। আপনি চাইলে রিপোর্ট লিখুন, আমি সই করে দেব। রাহুলের চোখ বড় বড় হয়ে গেল। সে বুঝতে পারছিল না কেন কেউ তার জন্য এত বড় ঝুঁকি নিচ্ছে। জওয়ান কয়েক সেকেন্ড ভাবলেন, তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে ম্যাডাম, এবার ছেড়ে দিচ্ছি। তারা এগিয়ে গেলেন। তারা দূরে যেতেই রাহুল সিটে ধপাস করে বসে পড়ল। তার শ্বাস কাঁপছিল। ম্যাডাম, আপনি... তার স্বর বুঝে এলো। অনন্যা তাকে থামিয়ে দিলেন। আমি কিছুই করিনি, তিনি বললেন। স্রেফ সেটাই করেছি যা সঠিক মনে হয়েছে। কিন্তু যদি আপনার সমস্যা হতো? রাহুল ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। অনন্যা কয়েক মুহূর্ত চুপ থাকলেন, তারপর বললেন, কখনো কখনো অন্যের জীবন বাঁচানোর জন্য নিজের পদ হারানোর ভয় ছাড়তে হয়। এই কথাটি রাহুলের কাছে একদম নতুন ছিল। সে যে জগৎ থেকে এসেছে, সেখানে মানুষ নিজের রুটির জন্য অন্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আপনি এমন কেন? রাহুলের মুখ দিয়ে বেরিয়ে গেল। অনন্যা জানালার দিকে তাকালেন। অন্ধকার দ্রুত পেছনে ছুটছিল। কারণ, তিনি ধীরে ধীরে বললেন, আমিও একসময় এভাবেই ট্রেনে বসেছিলাম, ভীত। রাহুল তার দিকে তাকালো, কিন্তু তিনি আর কিছু বললেন না। রাত আরও গভীর হল। বগি আবার শান্ত হয়ে গেল। অনন্যা উঠলেন। আমি অন্য কোচে যাচ্ছি, তিনি বললেন। কিছু হলে ভয় পেও না। রাহুল মাথা নাড়ল। তিনি যখন চলে গেলেন, রাহুল প্রথমবারের মতো অনুভব করল, এই সফর এখন আর শুধু চাকরি পাওয়ার নয়। কোথাও না কোথাও দুইজন অপরিচিত মানুষ একে অপরের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়েছেন, যেখান থেকে আগের সেই মানুষ হয়ে ফেরা অসম্ভব ছিল। আর এই বন্ধনই পরের দিন সকালে এমন এক সত্যের জন্ম দিতে চলেছিল, যা রাহুলের চিন্তা এবং অনন্যার সিদ্ধান্ত উভয়কেই বদলে দেওয়ার কথা ছিল। তাই পরের সকালে যে সত্য সামনে আসার কথা ছিল, তার আভাস রাহুলকে সারা রাত ঘুমাতে দিচ্ছিল না। জানালার বাইরে থেকে আসা ঠান্ডা হাওয়া তার মুখে লাগছিল ঠিকই, কিন্তু রাহুলের ভেতরে এক অদ্ভুত উত্তেজনা ছিল, ঘাবড়ানি, আশা এবং সেই কৃতজ্ঞতার যা সে ভাষায় প্রকাশ করতে পারছিল না। আর এভাবেই দেখতে দেখতে ভোর 4টে বেজে গেল। বগিতে চঞ্চলতা বাড়তে লাগল। কেউ কেউ উঠে জল নিতে যাচ্ছিলেন, কেউ চায়ের জন্য অপেক্ষা করছিলেন। রাহুল সিটে সোজা হয়ে বসল। তার নজর বারবার সেই পথের দিকে যাচ্ছিল, যেখান দিয়ে অনন্যা রাতে চলে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তাকে আবার দেখা গেল। সেই শান্ত চেহারা, সেই মাপা হাঁটা, কিন্তু আজ চোখে রাতের ক্লান্তি স্পষ্ট ছিল। তিনি রাহুলকে দেখলেন, হালকা হাসি দিলেন এবং সামনের সিটে বসলেন। ঘুম হয়েছিল? তিনি স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করলেন। রাহুল মাথা নাড়ল। না। অভ্যেস হয়ে গেছে, অনন্যা বললেন। ডিউটিতে ঘুম সাথে নিয়ে চলা যায় না। দুজনেই কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর রাহুল সাহস সঞ্চয় করল। ম্যাডাম, কাল আপনি যা করেছেন তার জন্য ধন্যবাদ জানানোও কম হবে। অনন্যা তার কথা কেড়ে নিলেন। ধন্যবাদের দরকার নেই, তিনি বললেন। শুধু একটি কথা দাও। কোনটি? রাহুল তৎক্ষণাৎ জিজ্ঞেস করল। দিল্লি গিয়ে ভুল পথ বেছে নিও না। তার কণ্ঠস্বর হঠাৎ গম্ভীর হয়ে গেল। সহজ পথ অনেক পাবে, কিন্তু সঠিক পথ একটু দীর্ঘ হয়। রাহুল না ভেবেই বলল, আপনি আমার ওপর যে বিশ্বাস রেখেছেন তা কখনো ভাঙতে দেব না। অনন্যা তাকে গভীরভাবে দেখলেন। হয়তো যাচাই করছিলেন, অথবা হয়তো প্রথমবারের মতো কারো ওপর বিশ্বাস স্থাপন করার চেষ্টা করছিলেন। ট্রেন একটি ছোট স্টেশনে থামল। চাওয়ালার ডাক শোনা গেল। রাহুল উঠে দাঁড়াল। চা আনব? সে জিজ্ঞেস করল। অনন্যা কিছু বলতে গিয়ে থেমে গেলেন। তারপর বললেন, হ্যাঁ, কিন্তু এবার আমার টাকায়। রাহুল মুচকি হাসল। চা এলো। দুজনেই চুপচাপ খেলেন। দিল্লি এখন বেশি দূরে নেই। ট্রেন যত এগোচ্ছিল, রাহুলের ভেতরের ভয় কমে আসছিল এবং সাহস বাড়ছিল।
সে এখন শুধু চাকরির কথা ভাবছিল না, সে নিজেকে সেই বিশ্বাসের যোগ্য করে তোলার কথা ভাবছিল যা সে পেয়েছিল। হঠাৎ অনন্যার ফোন বেজে উঠল। তিনি কল রিসিভ করলেন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, ঠিক আছে। ফোন রাখতেই তার চেহারায় হালকা দুশ্চিন্তার ছাপ দেখা দিল। সব ঠিক আছে? রাহুল জিজ্ঞেস করল। দিল্লি পৌঁছতেই আমাকে রিপোর্ট করতে হবে, তিনি বললেন। আজকের দিনটা একটু লম্বা হতে চলেছে। রাহুল কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, যদি কখনো আপনার মনে হয় যে আপনি কাল ভুল করেছিলেন, তবে বুঝে নেবেন যে আপনি একজন মানুষকে ভেঙে যাওয়া থেকে বাঁচিয়েছেন। অনন্যা তার দিকে তাকালেন। তার চোখে এখন আর শুধু পেশাদারিত্ব ছিল না। রাহুল, তিনি প্রথমবার তার নাম ধরে ডাকলেন। আমি ভুল করিনি, আর যদি আবার একই পরিস্থিতি আসে তবে আমি সেটাই করব। ট্রেনের গতি আরও কমে এলো। দূরে দূরে বহুতল ভবন দেখা যেতে লাগল। দিল্লি স্টেশন চলে এসেছে। ভিড় বেড়ে গেল। মানুষ ব্যাগ সামলাতে লাগল। ঘোষণা হলো, পরবর্তী স্টেশন নয়াদিল্লি। রাহুলের বুক ধরফর করতে লাগল। এটিই সেই জায়গা যেখান থেকে তার নতুন জীবন শুরু হতে চলেছে। অনন্যা উঠলেন, নিজের ব্যাগ সামলালেন। এখান থেকে পথ আলাদা, তিনি বললেন, কিন্তু হয়তো দেখা এখানেই শেষ হয় না। রাহুল তাঁর থেকে তাকালো। যদি কখনো মনে হয় যে বিশ্বাস বৃথা যায়নি, সে বলল, তবে বুঝে নেবেন আপনার কারণে কেউ আজ দাঁড়িয়ে আছে। ট্রেন থামল, দরজা খুলে গেল, মানুষ নামতে শুরু করল। অনন্যাও নামলেন। কয়েক কদম এগিয়ে তিনি থামলেন, পেছনে ফিরলেন। রাহুল, তিনি বললেন, দিল্লিতে একা হয়ে যেও না, আর যদি প্রয়োজন পড়ে তবে এটি আমার নম্বর। তিনি একটি কাগজ রাহুলের হাতের তালুতে গুজে দিলেন। রাহুল কিছু বলার আগেই ভিড় তাদের আলাদা করে দিল। স্টেশনের শোরগোল বেড়ে গেল। বাঁশি বাজল, ট্রেন এগিয়ে গেল। রাহুল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকল, হাতে একটি নম্বর, হৃদয়ে একটি বিশ্বাস, আর চোখে একটি স্বপ্ন। সে জানত না যে এই নম্বরটি শুধু সাহায্যের জন্য ছিল না, বরং এটি তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছিল। কারণ দিল্লিতে প্রথম যে রাত্রি রাহুলের জন্য সবচেয়ে কঠিন হতে চলেছিল, সেই রাতেই এমন এক সত্য সামনে আসার কথা ছিল যা অনন্যাকেও নিজের সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়ে দিত। যাই হোক বন্ধুরা, দিল্লির সেই রাত রাহুলের জন্য কোনো পরীক্ষার চেয়ে কম ছিল না। স্টেশন থেকে বের হতেই সে বুঝতে পারল যে এই শহর কারো জন্য অপেক্ষা করে না। এখানে সবাই নিজের পথে দ্রুত এগিয়ে চলেছে, আর যে থেমে গেল সে পেছনে পড়ে থাকল। হাতে ছোট ব্যাগ, পকেটে সামান্য টাকা, আর হৃদয়ে অনন্যাকে দেওয়া প্রতিশ্রুতি, এটুকুই ছিল তার সম্বল। সে প্ল্যাটফর্মের বাইরে এক মুহূর্তে থেমে দীর্ঘশ্বাস নিল এবং নিজেকে বলল যে এখন আর পেছনে ফেরার কোনো পথ নেই। প্রথম রাত্রি সে স্টেশনের কাছে একটি সস্তা লজে কাটাল। ঘরটি ছোট ছিল, জানালার বাইরে ট্রাফিকের শব্দ অনবরত আসছিল, কিন্তু রাহুলের চোখে ঘুম আসছিল না। তার চোখের সামনে বারবার ট্রেনের সেই বগি, অনন্যার চোখ এবং তার কথাগুলো ঘুরছিল। সহজ পথ বেছে নিও না, এই বাক্যটি তার মাথায় হাতুড়ির মতো বাজছিল। সে জানত দিল্লিতে ভুল পথে খুব দ্রুত টাকা পাওয়া যায়, কিন্তু সে ঠিক করে নিয়েছিল যে যত কষ্টই হোক সে সঠিক পথেই এগোবে। সকাল হতেই রাহুল বেরিয়ে পড়ল। এক হাতে ফাইল, অন্য হাতে আবেদনপত্র, আর মনে আশা। সে এক অফিস থেকে অন্য অফিসে ঘুরতে লাগল। কোথাও বলা হলো এখন শূন্য পদ নেই, কোথাও বলা হলো অভিজ্ঞতা চাই, আর কোথাও তো তাকে ভেতরে ঢুকতেই দেওয়া হলো না। দুপুর নাগাদ তার পা ভেঙে আসছিল, কিন্তু সে থামল না। সে নিজেকে বলল যে যদি কাল ট্রেন থেকে নেমে যেত তবে আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারত না। এই চিন্তা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল যখন তার ফোন বেজে উঠল। নম্বরটি সেই একই ছিল যা অনন্যা দিয়েছিলেন। রাহুলের বুক ধরফর করতে লাগল। সে কল রিসিভ করল। কেমন আছো? ওপার থেকে অনন্যার কণ্ঠস্বর ভেসে এলো। ঠিক আছি, চেষ্টা করছি, রাহুল সত্যিটাই বলল। ভাবলাম একবার ফোন করি, তিনি বললেন। দিল্লি নতুন মানুষদের খুব তাড়াতাড়ি ক্লান্ত করে দেয়। রাহুল কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, আজ বুঝতে পারলাম আপনি ট্রেনে কেন এত জোর দিয়ে কথাগুলো বলেছিলেন। অনন্যা হালকা শ্বাস নিলেন। রাহুল, একটি কথা বলি, কাল রাতে তোমার কথা ভাবছিলাম। যদি তুমি ভুল হাতে পড়ে যেতে তবে হয়তো আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। তার এই কথা রাহুলের হৃদয়ে গিধে গেল। আমি আপনাকে হতাশ করব না, সে বলল। কল শেষ হলো, কিন্তু রাহুলের মনে হলো যেন কেউ তার কাঁধে হাত রেখেছে। সেই বিশ্বাসের ওপর ভর করে সে পরের দিন আবার বের হল। তৃতীয় দিন, চতুর্থ দিন, প্রতিদিন সেই একই দৌড়ঝাঁপ, একই প্রত্যাখ্যান। কিন্তু এখন তার ভেতরে এক অদ্ভুত স্থিরতা চলে এসেছে। সে জেনে গিয়েছিল যে পরিশ্রম বৃথা যায় না। পঞ্চম দিনে একটি ছোট অফিস পাওয়া গেল। ইন্টারভিউ ছিল ছোট, প্রশ্ন ছিল সরাসরি। মালিক তার চোখের দিকে তাকিয়ে বললেন, কাজ কঠিন, টাকা কম, কিন্তু যদি টিকে থাকতে পারো তবে এগিয়ে যাবে।
রাহুল কোনো চিন্তা না করেই রাজি হয়ে গেল। সেই মুহূর্তে টাকার চেয়ে তার একটি সুযোগের বেশি প্রয়োজন ছিল। সন্ধ্যায় সে অনন্যাকে মেসেজ করল, কাজ পেয়ে গেছি। কিছুক্ষণ পরই উত্তর এলো, আমি জানতাম। তার ওই এক লাইনের মধ্যে এত বিশ্বাস ছিল যে রাহুল অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল। সে অনুভব করছিল যে এই সম্পর্কটি আর শুধু উপকারের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি দুইজন অপরিচিত মানুষের মধ্যে গড়ে ওঠা এমন এক বিশ্বাস ছিল যা ধীরে ধীরে অন্য কোনো দিকে মোড় নিচ্ছিল। এদিকে অনন্যার জীবনও সহজ ছিল না। অফিসে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিছু সিনিয়র অফিসার জানতে পেরেছিলেন যে তিনি এক বিনা টিকিটের ছেলেকে সাহায্য করেছেন। নিয়মের কথা উঠতে লাগল। তাকে ডেকে বোঝানো হলো যে পরের বার এমন ভুল বরদাস্ত করা হবে না। অনন্যা সব শুনলেন, কিন্তু মাথা নত করলেন না। তিনি পরিষ্কার বললেন যে যদি মানবিকতা ভুল হয় তবে তিনি সেই ভুল আবারও করবেন। সেই রাতে তিনি অনেকক্ষণ একা বসে থাকলেন। তার চোখের সামনে রাহুলের মুখটি ভাসছিল, ভীত কিন্তু সৎ। তিনি অনুভব করলেন যে হয়তো তার জীবনেও এমন কেউ এসেছে যে তাকে নিয়মের বাইরে গিয়ে চিন্তা করতে বাধ্য করেছে। দিন কাটতে লাগল। রাহুলের কাজ ধীরে ধীরে গুছিয়ে এলো। অনন্যা এবং তার কথাবার্তা বাড়তে থাকল, কখনো ফোনে, কখনো মেসেজে। দুজনেই নিজের নিজের জগতের সমস্যাগুলো শেয়ার করতে লাগলেন। এখন কথা শুধু কুশল বিনিময়ের মধ্যে ছিল না, এখন স্বপ্নের কথাও হতে লাগল। এক সন্ধ্যায় অনন্যা বললেন, রাহুল, যদি কখনো মনে হয় যে আমি তোমার পথে বাধা হচ্ছি, তবে সত্যিটা বলে দিও। রাহুল তৎক্ষণাৎ জবাব দিল, আপনি পথ নন, আপনি পথ চলার কারণ। ফোনের ওপারে অনন্যা চুপ হয়ে গেলেন। হয়তো প্রথমবারের মতো তিনিও অনুভব করলেন যে ট্রেনে সেই সাক্ষাৎ স্রেফ কাকতালীয় ছিল না, কিন্তু জীবন এখনও একটি পরীক্ষা নিতে বাকি ছিল। এমন এক পরীক্ষা যা শুধু রাহুলের নয়, অনন্যারও হতে চলেছিল। আর সেই পরীক্ষার পর তাদের সম্পর্কের একটি নাম হতে চলেছিল। যাই হোক বন্ধুরা, সময় নিজের গতিতে এগোচ্ছিল, কিন্তু রাহুল ও অনন্যার জীবন এখন আর শুধু নিজেদের পথে চলছি না। দুজনের জগৎ আলাদা ছিল, দায়িত্ব আলাদা ছিল, কিন্তু চিন্তা ধীরে ধীরে এক হতে শুরু করেছিল। দিল্লির তীব্র গতিতে রাহুল এখন নিজেকে সামলে নিয়েছে। সেই ছেলেটি যে কয়েক সপ্তাহ আগে ট্রেনের বগিতে কুঁকড়ে বসেছিল, আজ সে ঠিক সময়ে ওঠে, কাজে যায় এবং রাতে ক্লান্ত হয়ে ফেরে। কিন্তু ক্লান্তি সত্ত্বেও তার চেহারায় হার ছিল না। সে জানত এই সব কিছু একজনের কারণে সম্ভব হয়েছে। এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে রাহুলের কাছে অনন্যার কল এলো। কণ্ঠস্বর আগের মতো শান্ত ছিল না, তাতে হালকা ঘাবড়ানি ছিল। রাহুল, আমাকে কাল লখনৌ যেতে হবে, তিনি বললেন। লখনৌ হঠাৎ? রাহুল জিজ্ঞেস করল। হ্যাঁ, বিভাগীয় তদন্ত আছে, সেই ট্রেনেই যাব যেটাতে করে তুমি এসেছিলে। রাহুল কয়েক মুহূর্ত চুপ থাকল। সেই ট্রেনের নাম শুনতেই তার মনে সবকিছু তাজা হয়ে উঠল, ভয়, অসহায়ত্ব এবং তারপর অনন্যার সঙ্গ। সব ঠিক হয়ে যাবে, সে বলল, কিন্তু ভেতরে কোথাও এক অস্বস্তি ছিল। পরের দিন অনন্যা লখনৌয়ের উদ্দেশ্যে রওনা হলেন। পথ জুড়ে তিনি ভাবছিলেন যে যদি সেদিন রাহুলকে না থামাতেন, তবে আজ হয়তো তিনি নিজেকে আয়নায় দেখার যোগ্য মনে করতেন না। তদন্ত দীর্ঘস্থায়ী হল, প্রশ্ন করা হল, ফাইল দেখা হল, নিয়মের কথা তোলা হল। শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা শুধু বললেন, আপনি নিয়ম ভেঙেছেন, কিন্তু উদ্দেশ্য সঠিক ছিল, পরের বার সাবধান থাকবেন। অনন্যা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সেই সন্ধ্যায় তিনি রাহুলকে ফোন করলেন। সব ঠিক আছে। রাহুলের জন্য এটি শুধু একটি খবর ছিল না, এটি ছিল সেই ভয়ের অবসান যা সে অনেক দিন ধরে মনে পুষে রেখেছিল। কয়েক মাস পর রাহুল কাজে প্রথম বড় সাফল্য পেল। তার সততা এবং পরিশ্রম দেখে তাকে স্থায়ী চাকরির প্রস্তাব দেওয়া হল। সে অনেকক্ষণ অফার লেটারটি হাতে নিয়ে বসে থাকল। প্রথম চিন্তা এলো অনন্যার কথা। সে তক্ষুনি কল করল। আমি চাকরিটা পেয়ে গেছি, সে বলল। ফোনের ওপারে কয়েক মুহূর্ত নিস্তব্ধতা ছিল। তারপর অনন্যার কণ্ঠস্বর শোনা গেল, আমার তোমার উপর বিশ্বাস ছিল। সেই বিশ্বাসের মধ্যে এত আপনত্ব ছিল যে রাহুলের চোখ ভিজে এলো। সে অনুভব করল যে এখন সে আর শুধু নিজের জন্য বাঁচছে না, তার পরিশ্রম অন্য কারো আশাও হয়ে উঠেছে। কিছুদিন পর অনন্যা দিল্লি এলেন। দুজনে একটি ছোট ক্যাফেতে দেখা করলেন। প্রথমবারের মতো মুখোমুখি বসে তারা অনুভব করলেন যে ট্রেনে শুরু হওয়া কথাবার্তা আজ কতটা দূর এগিয়ে এসেছে। কোনো দ্বিধা ছিল না, কোনো আনুষ্ঠানিকতা ছিল না। সেদিন যদি আমি টিটি না হতাম, অনন্যা বললেন। রাহুল তার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলল, তাহলে হয়তো আপনি সেটাই হতেন যা আজ আছেন, আর আমি সেটাই যা আজ আমি।
তফাৎ শুধু এই যে আমাদের দেখা হতো না। দুজনেই হাসলেন। সেই হাসিতে কোনো তাড়াহুড়ো ছিল না, শুধু ছিল প্রশান্তি। রাহুল, অনন্যা কিছুক্ষণ পর বললেন, আমরা দুজন আলাদা জগৎ থেকে এসেছি। যদি কখনোই সম্পর্ক বোঝা হয়ে দাঁড়ায়। রাহুল তার হাত ধরল। যদি বোঝা মনে হতো তবে আমি সেদিনই নেমে যেতাম, সে শান্ত স্বরে বলল। সেই মুহূর্তেই অনন্যা বুঝে গেলেন যে এই ছেলেটি শুধু সাহায্যের জন্য আসেনি, সে সাথে থাকার জন্য এসেছে। কয়েক মাস পর রাহুল তার বাবা মাকে দিল্লিতে নিয়ে এলো। অনন্যাও তার পরিবারের সঙ্গে দেখা করলেন। বড় কোনো নাটক হলো না, কোনো লোক দেখানো কিছু হলো না। স্রেফ দুটি পরিবার যারা বুঝে গিয়েছিল যে কখনো কখনো জীবন সবচেয়ে সঠিক মানুষের সঙ্গে সবচেয়ে অদ্ভুত পরিস্থিতিতে দেখা করিয়ে দেয়। আর উভয় পরিবারের সম্মতিতে অনন্যা এবং রাহুলের বিয়ে ঠিক হলো। কিছুদিন পর সাদাসিধেভাবে বিয়ে সম্পন্ন হলো। খুব একটা শোরগোল নেই, ভারী কোনো নিয়ম নেই, স্রেফ একটি প্রতিশ্রুতি যে বিপদ যাই আসুক না কেন, পালিয়ে যাওয়া হবে না। আজ যখন রাহুল সকালে কাজে বেরোয় এবং অনন্যা তার ডিউটিতে যান, তখন দুজনেই জানেন যে তাদের গল্প কোনো সিনেমার মতো ছিল না। এটি ছিল একজন সাধারণ ছেলে এবং একজন সৎ অফিসারের গল্প, যেখানে নায়ক সেই হল যে সঠিক সময়ে মানুষ হতে পেরেছে। এবার নিজের কাছে একটি সৎ প্রশ্ন করুন, যদি আপনি অনন্যার জায়গায় হতেন, ইউনিফর্মের নিয়ম আপনার হাতে থাকত এবং সামনে রাহুলের মতো অসহায় একটি ছেলে বসে থাকত, তবে আপনি কি শুধু নিয়ম পালন করতেন নাকি মানুষ হওয়া বেছে নিতেন? আর যদি আপনি রাহুলের জায়গায় হতেন, জীবন প্রথমবারের মতো যখন সাহারা দিয়েছিল, তখন কি আপনি সেই বিশ্বাসের মর্যাদা রাখতেন নাকি সুযোগ বুঝে তা হারিয়ে ফেলতেন? কমেন্টে স্রেফ একটি শব্দ লিখুন, নিয়ম অথবা মানবতা। আপনার উত্তরই বলে দেবে আপনি কোন ধরনের মানুষ। যদি আপনার মনে হয় আজকের পৃথিবীতে নিয়মের চেয়েও মানবতার বেশি প্রয়োজন, তবে এই গল্পটি লাইক করুন, শেয়ার করুন এবং এমন সব সত্য গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটি হয়তো আপনারই কোনো সিদ্ধান্তের মতো হবে। দেখা হবে পরের গল্পে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।